সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। বিএনপি বলছে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে বিভিন্ন দূতাবাসে দৌড়ঝাঁপ করেও কাজ হয়নি। এক্ষেত্রে সরকারের প্রতিহিংসা পরায়ণ বলে অভিযোগ তাদের। ভারতের সঙ্গে সকল চুক্তি দেশের স্বার্থ বিরোধী বলেও দাবি তাদের। এদিকে আওয়ামী লীগ বলছে যারা এখন ভারত বিরোধী কথা বলে ক্ষমতায় থাকাকালীন তারাই তাদের তোয়াজ করত। বেগম জিয়া ইস্যুতে যা হচ্ছে তা আইন মেনেই হচ্ছে বলে জানানো হয়, এক্ষেত্রে প্রতিহিংসা নয়। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অভিযোগ পাল্টা অভিযোগ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এবং জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। বেগম জিয়াকে বিদেশে পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ভুল, যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছে মোদী সরকার, দাবি গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। রূপকথার থেকেও হার মানানো সম্পদ, ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রীর সন্তান সহ সবার ব্যাংক ও বিও হিসাব স্থগিত। বেনজিরের পাসপোর্ট জালিয়াতি নিয়ে 7 জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। এবং গ্রাউন্ড স্ক্যানিংয়েই পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা, টিকিট বিড়ম্বনা থাকলেও সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। নাজেহাল প্রবাসীরা, শাহজালালে গণশুনানিতে নানা অভিযোগ। শুনছিলাম শিরোনাম। আমাদের আজকের বিষয় আলোচনার বিষয় অভিযোগ পাল্টা অভিযোগ। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। একদিকে আমরা দেখলাম যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন, তিনি পুরো বিষয়গুলো তুলে ধরেছেন এই সফরের বিভিন্ন দিকগুলো, চুক্তির গুলো নিয়ে। এবং বিএনপির পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছে যেগুলো চুক্তি যেগুলো হয়েছে বা যা হয়েছে সেগুলো সব দেশের স্বার্থ বিরোধী। যদিও প্রধানমন্ত্রী কিন্তু একদম স্পষ্টভাবেই দৃঢ়ভাবে বলেছেন যে দেশের স্বার্থ বিবেচনা করেই সব যা হয়েছে তা হয়েছে। ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনাদের খবরের আরও কতকগুলো খবর দেখলাম, শেষে তো বললেন যে দুর্নীতির কাহিনী কোথায় চলে গেছে, এবং আমরা তো মানে দুর্নীতির যে একটা ভয়াবহ চিত্র অনেক দিন ধরে বলে আসছি যে এইটা স্বাভাবিক। এবং একসময় এই কথাটা বহু আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে আমরা একসময় হাওয়া ভবন দেখেছি, এখন ঘরে ঘরে খাওয়া ভবন। এখন এই খাওয়া ভবনের সাথে আমি দেখলাম এইবারের কি বলে এই কোরবানি ঈদকে সামনে রেখে উচ্চবংশীয় ছাগল গরুর সন্ধান পেলাম, সুতরাং উচ্চবংশীয় এ ধরনের লুটপাটকারীদেরও সন্ধান পেলাম, সেই খবরও আপনাদের দেখলাম। তো যাই হোক, সেটা হয়তো এখনকার আলোচ্য সূচি না, আমি চলে যাই যে আলোচনার পয়েন্টটাকে আপনি বলেছেন। আমরা আমাদের পজিশনটা বলতে পারি। প্রথম কথা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, নানা বিবেচনায় নিশ্চয়ই অন্য অনেক দেশের সাথে যে সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক আমাদের প্রতিবেশী সুলভ হবে এবং ওই দেশের জনগণের সাথে আমাদের জনগণের একটা সুসম্পর্ক গড়ে উঠবে, এটা একটা সাধারণ চাওয়া। আরেকটা হচ্ছে আমাদের একই ঐতিহ্যের অনেক ধারাবাহিকতা, আমরা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, সুতরাং সেই সব বিবেচনায় একটা বিশেষ যোগাযোগ এবং সম্পর্ক থাকাটা দরকার। আরেকটা জিনিস আমরা মনে করি যে আমাদের দেশ সেটা একটা সাম্রাজ্যবাদ এবং অন্য দেশের সাথে যেটা মোকাবেলা করতে হয়, তখন আমরা জোট, আঞ্চলিক জোট, উপ আঞ্চলিক জোট, কারণ একসময় কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, এখন নাই, সেই জায়গাটাও আমরা চাই। কিন্তু অনেকদিন ধরে দেখছি যে আমাদের এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের ঝুলে থাকা কতকগুলো এমন গুরুতর সমস্যা রয়ে গেছে যে সমস্যার সমাধান ছাড়া এই দুই দেশের জনগণের আন্তঃসম্পর্ক খুব গভীর হতে পারে না।
বরঞ্চ শত্রুতামূলক সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা পারসেপশন দাঁড়িয়ে যাচ্ছে যে তারা দিন যত যাচ্ছে তত বেশি আমাদের উপরে আধিপত্য বিস্তার করছে এবং আমাদের দেশের স্বার্থ অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে এবার আসি, এই বিবেচনা থেকে আমি যখন এই দেশের সাথে আমার কার্যক্রমগুলো করব, তাহলে প্রথম কাজটা কি আমাদেরকে যদি বলেন? তো প্রথম কাজ হচ্ছে, ধরেন আমি অত সমস্যা না বলে সামান্য কয়েকটা বলি। আমাদের যে 54টা অভিন্ন নদী, সেই নদী সমস্যার সমাধান সমন্বিত এবং তার পার্ট হিসাবে আপনি তিস্তা, যেটা একেবারেই নগদ একটা জরুরি কাজ, তার পানি বন্টন সহ এই কাজ করা দরকার। আমাদের যে অসম বাণিজ্য, সেটার কিভাবে সমাধান হবে সেটা দেখা দরকার। আমাদের সীমান্ত কিলিং একটা বড় বিষয়, এই জায়গাগুলো দেখা দরকার। আরেকটা মনে রাখতে হবে যে আমাদের দেশে যে যারা আধিপত্য বিস্তার, সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্য বিস্তার করতে চায়, তারা কিন্তু থ্রু ইন্ডিয়া তাদের মধ্যে অনেক কাজ করতে চায়। আরেকটা বিবেচনা করতে হবে যে আমাদের এখন এই এই অঞ্চলে ভূ রাজনৈতিক কারণে বিভিন্ন দেশ আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চায়। তাহলে সেই রকম একটা জায়গায় আমরা যাতে চেপটা হয়ে না থেকে আমার দেশের স্বার্থকে সংরক্ষণ করে এই কাজগুলো করতে পারি, এটাই করতে হবে। এইবার আসি, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কদিন আগে গেলেন, সেটা অবশ্য ভিন্ন। তারপরে যখন গেলেন, আমরা তো এই জায়গাগুলো সুনির্দিষ্ট দেখতে চাই। দেখলাম যে আমরা পত্রিকায় বা কাগজে যেটা দেখলাম যে উনি 10টা কি বলে যে সমঝোতা স্মারক, তার মধ্যে কিছু নবায়ন, এইটাই। আর হচ্ছে সম্ভবত 11টা না 12টা অ্যানাউন্সমেন্টের মধ্যে ওই যে ই ভিসা সহ এই ধরনের। তাহলে ওই অর্থে ওই ধরনের কোনো চুক্তির জায়গাটা কিন্তু আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত। তাহলে সুনির্দিষ্ট ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, এই জায়গাগুলো কিন্তু কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পেলাম না। তো অগ্রগতি কালকেই হয়ে যাবে এমনটা না, বরঞ্চ দু একটা কোশ্চেন যেটা এখনো পর্যন্ত একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যার জন্য আজকে আমাদের জোট, বাম গণতান্ত্রিক জোটের যে সভা করেছে, সেখান থেকে আমরা যে রেজলিউশনটা পত্রিকায় পাঠিয়েছি, আশা করি আপনার এখানে এসেছে, সেটা আমরা বলেছি যে কোন ধরনের চুক্তি বা আলোচনা হয়েছে সেইটা জনসমক্ষে উন্মুক্ত করা হোক। কারণ আমাদের পার্লামেন্ট এবং সংবিধানে কিন্তু এটা আছে যে এই ধরনের কথাগুলো দেশবাসীর সামনে উন্মুক্ত করতে হবে, পার্লামেন্টে উন্মুক্ত করতে হবে, তার মধ্য দিয়ে আমাদের স্বার্থ সংরক্ষণের কাজটা করব। যেমন আপনার খবরে শুনলাম, কারণ আমি অত দেখার সুযোগ পাইনি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা দেশের স্বার্থ বাদ দিয়ে হবে না। আমি কথার কথা বলি, তিস্তা মহাপরিকল্পনা এত আলোচনা হচ্ছে, আপনি বলেন তো কয়জন কি আমরা জানি? দেশের মানুষ কয়জন জানে? আমরা এটা জানি যে এরকম একটা পরিকল্পনা হবে, সেটা কি ভারত টাকা দেবে না চীন টাকা দেবে, দুই দলের এরকম জায়গায় যাচ্ছে, আমরা জানি। অন্য নেপথ্যে এই ট্যুরেরা ছিল, সে আলোচনা নাই বা গেলাম। তাহলে আপনার দেশের স্বার্থ সংরক্ষণটা জরুরি হতে হবে। কিন্তু দুঃখের সাথে আমি দুটি ঘটনা উল্লেখ করি, অন্তত পক্ষে লক্ষ্য করলাম, যেটা এখনো পর্যন্ত আসছে। কিন্তু আমাদের প্রধান দাবি হচ্ছে জিনিসগুলো আরো উন্মুক্ত করুক, তার উপরে ভিত্তি করে আমরা আমাদের কথা বলবো। তার একটা হচ্ছে তিস্তা নিয়ে আমাদের যে পানি আমাদের যখন লাগে তখন তারা দেয় না, আটকায় রাখে, আর যখন পানি অপ্রয়োজনীয় তাদের বেশি হয় তখন ছেড়ে দেয়, যার জন্য এই অঞ্চলে 2 কোটি মানুষ একটা দুর্ভোগে পড়ে। আমরা দেখলাম, আমরাই তো জানি আমাদের অবস্থা কি, তাদের একটা টিম নাকি আমাদের দেশে আসবে এই পানি টানিগুলো দেখা কি করার জন্য। আমি তো এটার কোনো মাহাত্ম্য বুঝে পারলাম না যে এই কথা তো আমরা আমাদের মতো জায়গা থেকে করব, তার তো এখানে আসার এই জন্য দরকার নাই, অন্য পয়েন্ট হলে দরকার আছে। এ ব্যাপারেও আমরা সরকারকে আহ্বান জানাইছি, এ ব্যাপারে আমরা পরিষ্কার জানতে চাই। ট্রানজিট এবং করিডোর তো আলাদা জিনিস, এটা মনে রাখতে হবে। তা আমাদের দেশে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে এইখান থেকে ভারত হয়ে নেপাল এবং অন্য জায়গায় যাওয়ার কাজটা তো করা দরকার। এবং আপনি যদি ট্রান্স এশিয়া যে অঞ্চলের কথা বলা হয়, আপনি এই ধরনের একটা পুরো পরিকল্পনার অংশ হিসাবে ট্রানজিট একটা ডিফারেন্ট থিং, যদি সেইটা হয় তাহলে কিন্তু আপনি একটা উইন উইন সিচুয়েশন এবং আমরা সব দেশের স্বার্থ রক্ষা করে বিবেচনা করতে পারি। কিন্তু এই ধরনের কোনো আলোচনার আলামত এখনো পর্যন্ত আমরা খবর পাইনি। নেপালের সাথে যে অন্য জায়গায় যে কথা হচ্ছে, হ্যাঁ হয়তো বাণিজ্য নেপালের সাথে অত কিনা সেটা অন্য আলোচনা, সেটা আমরা অন্যভাবে আরও গভীরতা যে আরও সূক্ষ্মভাবে আলোচনা করতে পারি। কিন্তু এইবারের আলোচনায় এরকম একটা কিছু দেখলাম না, বরঞ্চ সাধারণভাবে একটা পারসেপশন হলো, কি তাও কিন্তু জানি না, একটা ট্রেন চুক্তি। যদিও আজকে সংবাদ সম্মেলনে দেখলাম এটা বলার চেষ্টা হলো বা বলা হলো, যদি আমি বলি যে আগে যেগুলো ছিল সেগুলোকে উন্মুক্ত করবো, আগেরগুলো তাহলে একটু ভালোভাবে পরীক্ষা করে আমাদের দেখতে হবে, বুঝতে হবে। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র তাদের একটা অঞ্চল থেকে তাদের যাওয়ার জন্য এই সুযোগের কথাগুলো বলা হচ্ছে। কিন্তু এইটা হলে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন, কারা আসবে, কিভাবে আসবে, এইটা সামগ্রিকভাবে না দেখে এই ব্যাপারে কোনো চূড়ান্ত মন্তব্য করা যায় না। কিন্তু আমরা মনে করি আমাদেরকে ট্রানজিট বিবেচনা করলে এই যে পুরো এই এশিয়ার যে ট্রানজিশনের যে আলোচনাগুলো
বিগত দিনে ছিল এবং এখনো আছে, আমাদের স্বার্থ রক্ষা করে এইরকম জায়গাগুলো যাওয়া কিন্তু দরকার বলে আমরা মনে করি। এবং আরো যে 10টা জায়গায় আছে, এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা যেটা বলেছি সেটা আজকেও আমি এখান থেকে বলি, আমরা সরকারের কাছে চাই যে এগুলো একেবারেই উন্মুক্ত করা হোক, তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে আমাদের স্বার্থ কোনটা রক্ষিত হলে আমরা পক্ষে থাকবো, স্বার্থ রক্ষা না হলে তার পক্ষে থাকবো না, এটাই স্বাভাবিক। রাশিক ভাই, বেশ কিছু বিষয় যেমন 54টা অভিন্ন নদী, বিশেষ করে তিস্তা, অসম বাণিজ্য, সীমান্ত হত্যা, এই বিষয়গুলো কিছুটা উপেক্ষিত এমনই বলছেন প্রিন্স ভাই। পাশাপাশি ট্রানজিটের বিষয়টা অস্পষ্ট এবং সবকিছু যেন তুলে ধরা হয়, এই বিষয়টি বারবার বলছি। না, আমি তো প্রিন্স ভাইয়ের সাথে একটা জায়গায় একমত। এখানে তো বাংলাদেশ আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি বা কোনো দলের ভিতরে আসলে কোনো দ্বিধাবিভক্তির সুযোগ নাই। সেটা হচ্ছে প্রথম কথা, জনগণের জন্য যা উত্তম হবে সেটা জনগণের বিচার করার বা দেখার বা জানার অধিকার একেবারেই সমুন্নত। এবং আমি মনে করি না যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দর্শন নির্ভর জায়গা থেকে বলুন, রাজনৈতিক জায়গা থেকে বলুন, কৌশলগত জায়গা থেকে বলুন, অথবা আর্থসামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে বলুন, কোনোদিনও এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এমন কোনো চুক্তি বা এমন কোনো জায়গায় বাংলাদেশকে নিয়োজিত করেন নাই যাতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত ছিল না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ভিজিটটা যেটা আপনার 21-22 তারিখে তিনি করলেন, আজকে আমি নিমন্ত্রিত ছিলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স, সেখানে এখানে 10টি MOU থেকে বড় কথা এই ভিজিটটি কেন, এটা আপনাকে রিড করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি তো নিজেকে এলিনেট করে একেবারে নিজেকে বিচ্ছিন্ন রেখে আসলে খুব বেশি এগোতে পারবেন না। এই দৃষ্টান্ত সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। আপনি মনে করেন ইউরো টানেল দিয়ে তো ইউরো স্টার মুভমেন্ট করছে, অর্থাৎ ইংল্যান্ড থেকে ফ্রান্সের যে যোগাযোগ, এটা তো অনস্বীকার্য একটা বাস্তবতা। সমস্ত সেনজেন যে রিজন, সেখানে এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল, বর্ডারটাও উঠে গেছে। বর্ডার উঠে যাওয়ার জন্য তো গ্রিস স্পেন হয়ে যায়নি, স্পেনও গ্রিস হয়নি, আবার জার্মানি ফ্রান্স হয়নি, ফ্রান্সও কিন্তু জার্মানি হয়নি। প্রত্যেকের স্বকীয়তা ধরে রেখে তারা তাদের কাজ করে যাচ্ছে। এখন সেটা খুব অদূর ভবিষ্যতে আমাদের সার্ক বলুন বা বাংলাদেশ ভারতের জায়গাটা তেমন হয়ে যাবে সেটা বলতে চাই না, তবে একটা ডিরেকশন তো আছে সেই দিকে একসাথে কাজ করার। অর্থাৎ আপনার সম্পদে আমার ব্যবহারের যে সুযোগটা সেটা থাকবে, আবার আপনি আমায় ব্যবহার করে আরও সমৃদ্ধি আনবে, তবে একা নয়, আমাকে সাথে নিয়ে। এই বার্তাটাই কিন্তু এই ভিজিটটা বহন করছে। আর তার থেকেও বড় কথা, আমি বিএনপি দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সত্যিকার অর্থে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যখন কোনো ভিজিট হয় এবং সেখানে যখন কোনো MOU হয়, সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইচ ইজ নট বাইন্ডিং বাই ইন্টারন্যাশনাল ল অর এনি আদার ল, সেই MOU কি সাক্ষাৎ তৎক্ষণাৎ পড়ে এটা আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল আপনি বুঝতে পারবেন? ওই পরিমাণ হোমওয়ার্ক কি করা হয়েছে? আপনার হাতে মাইক্রোফোন নেওয়া দরকার, আওয়ামী লীগ যাই করুক, জননেত্রী শেখ হাসিনা যাই করুক, এর বিরোধিতা করা প্রয়োজন, আপনি করছেন। বাট ডিড ইউ রিয়েলি গো থ্রু দ্য ডকুমেন্ট MOU? আপনি পড়েছেন বা দেখেছেন? বা আপনারাও একসময় সরকারে ছিলেন, সো ইউ নো যে একটা MOU-তে কী কী কম্পোনেন্টস থাকে। সেখানে সকল ফিজিবিলিটি, সকল অপটিমাইজেশন, সকল ফাংশনস, সকল ইকোনমিক ফ্যাক্টরস যে একেবারে উল্লেখিত অবস্থায় থাকে এবং সেটা দিয়ে বুঝে দেবেন কোনটা ভালো কোনটা খারাপ, দ্যাট ইজ নট কারেক্ট। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো কি, মাঝে মাঝে নিজের সম্পদও নিজের কাছে রাখা কঠিন হয়ে যায়। আমি এখানে আসলে প্রকাশ্যে অনেক কিছু বলতে পারছি না। তিস্তার পানির ব্যাপারেও কিন্তু একটা কৌশল আছে বিরাজমান। অনেক সময় যেটা উনি বললেন, হ্যাঁ তারা তো এই কাজটা করতেন, আমি তো অস্বীকার করি না, কিন্তু ভবিষ্যতে এই সম্পদকে ধরে রাখলে তার লাভ বেশি হবে না কম হবে, সেই পরিস্থিতিটাকে যদি আমরা আরও আমাদের পক্ষে নিয়ে আসতে পারি কোনো একটি কৌশলের মাধ্যমে, তাহলে অবশ্যই সুফল আমরা পাবো। আর রেলের ব্যবস্থাপনার যে কথাটা বললেন, তো বাংলাদেশের অন্যতম প্রাচীন যেই সংগঠনগুলো আছে তার মধ্যে এখন যেটা বর্ডার গার্ড নামে পরিচিত BDR একটা, আপনার বন বিভাগ একটা, আবার রেলওয়েটাও কিন্তু ঠিক একই রকম প্রাচীন একটি সংগঠন। তো সেটার কানেক্টিভিটি যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে ভারতের সাথে ঐতিহাসিকভাবে যে কানেক্টিভিটিগুলো ছিল, যেগুলো কোনো একটা সময় গিয়ে বন্ধ হয়ে গেছিলো, সেগুলোর উপরেই তো এমফেসিস দেওয়া হচ্ছে। এবং সেই জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের জন্য যদি ফ্রেটের চার্জ অর্থাৎ পরিবহন কস্ট যদি কমে যায়, তার মানে অকারণে 600 কিলোমিটার না ড্রাইভ করে আপনি যদি 100 কিলোমিটার আপনার পণ্য পৌঁছাতে পারেন, সেটা কেন যৌক্তিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য হবে না? সার্বভৌমত্ব এত ঠুনকো একটা জিনিস যে রেলগাড়ি চালালেন, পণ্য পরিবহন করলেন, ব্যবসা করলেন বললে আপনি আগামীকাল থেকে সর্বপন্ন হন? বাংলাদেশের মধ্যে এত সস্তা, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের পরে বাংলাদেশে 10 জনের প্রত্যাবর্তন করে বললেন মিত্রবাহিনীকে চলে যেতে হবে, এক কথায় চলে গেলেন।
পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গায় মিত্রবাহিনী এক কথায় চলে যাওয়ার দৃষ্টান্ত নাই, বিরল বলবো না, দৃষ্টান্ত নাই, প্রত্যয় দিয়ে বলবো। সেখানে বাংলাদেশ একমাত্র, ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাকে বঙ্গবন্ধু আহ্বান জানালো, তারা চলে গেল। সেই দেশের সাথে আমার ব্যবসায়িক যোগাযোগ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার মেলবন্ধন আরও দিন থেকে দিন আরও দৃঢ় হবে। এটাকে সন্দেহের চোখে দেখতে হবে কেন? আমি নিজেকে তো দুর্বল মনে করবো কেন যে আমার একটা রেল সংযোগ হলে আমি আমার সার্বভৌমত্ব চলে গেল? আই ডোন্ট সি ইট লাইক দ্যাট। আর তার থেকে বড় কথা কি ভাই, সার্বভৌমত্ব কি শুধু পতাকায়, সার্বভৌমত্ব কি শুধু কাঁটাতারে বেড়ায়? সার্বভৌমত্ব মনে, হৃদয়ে। বাঙালি যদি নিজেরা বাঙালি মনে করে, বাংলাদেশের যে বাঙালির যে জাতীয়তাবাদ, সেই জায়গায় আপনি শক্তিশালী থাকেন, আপনি রেল লাইন পাতলেন, সংযোগ করলেন, এর জন্য সাহস চলে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আই ডোন্ট লুক অ্যাট ইট লাইক দ্যাট। আর আরেকটা কথা কি, আপনি ওই যে দুর্নীতির কথা একটু তুলছিলেন, আমি একটু সেই জায়গায় যেতে চাই। আমরা তুলবো আসলে ওই পরে, তাহলে আমি একটু পিন্টু ভাই থেকে আসি। পিন্টু ভাই, এই ভারত নিয়ে কথা হচ্ছে, যে বিষয়গুলো তুললাম আমরা, বিশেষ করে তিস্তা আর রেল, আপনার দৃষ্টিতে আসলে, আপনি তো প্রিন্স ভাইয়ের কথা শুনলেন, রাশিক ভাইয়ের কথা শুনলেন, আমি আর বিস্তারিত গেলাম না, আপনার দৃষ্টিতে আপনি আসলে এটি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, শুধু দুটো বিষয়কে আলাদা করে দিয়ে তো আপনার সম্পর্ক বা দুটো দেশকে বিচার বিশ্লেষণ করা যায় না। এইবারের সফরটা যে আলোচনার বিষয়বস্তু যেগুলো ছিল যদি ধরি, তিস্তা তো একটা নাম্বার 1 ইস্যু, গঙ্গার রিনিউ করা একটা ইস্যু। আমাদের আরেকটা বড় ইস্যু ভারতের সঙ্গে, আমরা তো ভারতের বাজার তো বাংলাদেশে অনেক বড় বাজার, 1000 কোটি টাকার 1000 কোটি ডলারের উপরে বাণিজ্য ঘাটতি আছে। তো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ভারত থেকে আনি, তারা তাদের দেশের হিসাব অনুযায়ী তাদের মতো করে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বাংলাদেশের বন্ধুপ্রতিম মানুষের জন্য এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা একটা, যেহেতু আমাদের সমস্যা হয়, এটা একটা বড়ই ছিল। আপনার যৌথ নদী কমিশনের বৈঠকগুলো নিয়মিত হচ্ছিল না, এটাও একটা ইস্যু ছিল। বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে ব্রিক্সের আপনার অন্তর্ভুক্তি নিয়ে, ভারতের আপত্তিতে এটা বন্ধ হয়ে আছে নতুন সদস্য। আরেকটা ছিল আপনার রোহিঙ্গা প্রত্যাবর্তনে ভারতের সহায়তা নিয়ে। আর আপনি যেটা বলছেন রেল, এটাও আলোচনায় ছিল, রিজিওনাল কানেক্টিভিটি। মূলত এই কয়েকটা ইস্যু নিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে, পাশাপাশি জয়শঙ্করের সঙ্গেও যে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এইগুলো আলোচনার বিষয়বস্তু ছিল। এখন বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন হয় তিস্তা নিয়ে, উদ্বিগ্ন হয় সীমান্তে হত্যা নিয়ে। আরেকটি হলো আপনার যেটা বললেন যে কানেক্টিভিটি, এটা বাংলাদেশের কানেক্টিভিটি না ট্রানজিট, আমাদের ইদি ছিল ট্রানজিট, তো আমরা আগে থেকেই তাদেরকে দেওয়া, হ্যাঁ, ট্রান্সশিপমেন্ট দেওয়া, তাদের আমাদের চিটং পোর্ট, মংলা পোর্ট ব্যবহারের সুযোগ দেওয়া, আমাদের নৌপথ ব্যবহার করছে। এখন আমাদের রাগ বলেন, অভিমান বলেন, কষ্ট বলেন, আমরা তিস্তাটার পানি ন্যায্য পাওনাটা পাচ্ছি না, এই তো। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন তাদের জল দিয়ে দিলে তাদের এলাকার মানুষের কষ্ট হবে। দেখেন, এই ভাষাটা রাজনৈতিক ভাষা হতে পারে, এটা আপনার আন্তর্জাতিক রীতিনীতির বহির্ভূত। জলটা তাদের না, নদীটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক নদী বলেন একাধিক সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে যে নদী প্রবাহিত হবে, সেটা আপনার আন্তর্জাতিক নদী। এটার ন্যায্য হিস্সা আমারও যেমন পাওনা, তারও পাওনা। তার মানে হলো, ওনার যদি কষ্ট হয়, আমার কষ্টটাও ওনাকে শেয়ার করতে হবে। আমার যদি কষ্ট হয়, উনি যেমন শেয়ার করবেন, ওনার কষ্ট আমি শেয়ার করব। তো উনি উজানে আছেন, আমি ভাটিতে আছি, ওনার সুবিধা বেশি, উনি বাদ দিতে পারেন। এই তিস্তায় আপনার সিকিমে 14টা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে বাদ দিয়ে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে যেই কারণে তারা বলে তাদের জল কমে গিয়েছে। তো আলটিমেটলি তো সাফারার আমাদের 2 কোটি মানুষ। তো এখন এই জায়গাটায় আপনার অ্যাড্রেস করতে হলে, আমি যেটা বুঝি যে আমার পাওনাটা তুমি দিচ্ছ না, তাই তো, আমার এই দর কষাকষির জায়গায় আমি পিছিয়ে পড়েছি। দর কষাকষি, এই যে আপনি বলছেন না, ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, পোর্ট বলেন, আর এই যে রেল যোগাযোগ, আমি তো বলতে পারতাম তাহলে যে তুমি পানি দিচ্ছ না, আমি তোমার ট্রানজিট দেব না,
তুমি ওইটা দাও, আমার পাওনাটা আমারে দাও। কারণ তুমি ট্রানজিটটা নিচ্ছ কেন? তোমার দেশের মানুষের সুবিধার জন্যে, তাই তো? একটা রাষ্ট্র তো, রাষ্ট্র কি, রাষ্ট্রের মানুষগুলোর মঙ্গলের জন্যই তো এই সরকার কাজ করছে, ঠিক আছে, তার সুবিধার জন্য করছে তার মানুষের। তা আমার দেশের মানুষেরও সুবিধার জন্য তো তুমি এটা করবা। তোমার মানুষের, দেশের মানুষের সুবিধার জন্য কিন্তু আমি এটা করে দিচ্ছি, আমারটা করো। এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। পিছিয়ে থাকার নানান কারণ, এত বিশ্লেষণ তো এই অল্প সময়ে দেয়া যাবে না। আমি হয়তো অন্য কিছু পাই যেটা হয়তো আরেকদিন আলোচনা করলে আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিস্তা চুক্তিটা আলটিমেটলি ঝুলে গেছে। ঝুলে গেছে বলতে চুক্তির কথাই তো হয় নাই, কথা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে। তিস্তা প্রকল্পটা কি প্রিন্স ভাই বলছেন কেউ জানেও না। ধরেন এই 2016 সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা হচ্ছে, যে চায়না পাওয়ার এসে আবার এখানে একটা প্রস্তাব দিয়ে গেছে। সেই প্রস্তাবই যে ভালো প্রস্তাবে আপনি জানি, তিস্তা নদীটা 3 কিলোমিটার প্রশস্ত। চায়না পাওয়ারের প্রস্তাব হলো এটাকে 4 ভাগের 3 ভাগ ফেলে দিয়ে 1 কিলোমিটারের চেয়ে কম চড়া করবে, এবং এটার 5 মিটার ডেপথ আছে, এটাকে 10 মিটার ডেপথ করবে। হ্যাঁ, তো এটার ভালো না মন্দ এটা তো আমার দেশের মানুষ বা এক্সপার্ট যারা তাদের বলতে হবে। এটাকে ডেপথ করলেন, চড়া কমিয়ে দিলেন, এটা টিকবে কিনা। দুপাশে স্থাপনা বানাবেন, দুপাশে আপনার পর্যটন কেন্দ্র বানাবেন। আবার তিস্তায় যে পলিটা আসে, সেই পলিটা আপনি রাখতে পারবেন কিনা এই সরু নদীতে। তো এইসব হিসাব নিকাশ তো আমি আপনি বলতে পারবো না, আমি আপনি এটার এক্সপার্ট না। যারা এক্সপার্ট তাদের বক্তব্যটা আমাদের জানা দরকার। তো এক্সপার্টরা এটার উপর বক্তব্য দিবেন কি করে যদি এটা উন্মুক্ত করা হয়? তো আমার বক্তব্য হলো, চায়নার বলেন, ভারতের বলেন, তারা তো তার দেশের স্বার্থের কথা চিন্তা করে প্রজেক্টে নিয়ে এগিয়ে আসতেছে। আমার স্বার্থের কথা, ওই যে আমার 2 কোটি মানুষের স্বার্থের কথা ভাবছে না। তো যেটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমার দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে করব, সেইটাই যদি করতে হয়, আমার মনে হয় যে এই ভারতের যে আলোচনাটা, প্রকল্পের সহায়তা, আরে যদি আমার চুক্তি হয় তো আমার প্রকল্প দরকারটা কি? আমি যদি পানি পেয়েই যাই, আমার তো প্রকল্প লাগে না। তো তুমি পানি দাও, এই জায়গাটায় জোর অ্যাড্রেস করা উচিত, যে পানিটা আমি কিভাবে আমি আনতে পারি। এখন ওদের নীতিটা হয়েছে, বন্যায় আমাকে ভাসিয়ে দিবে, খরায় আমাকে মানে ওই পুড়িয়ে মারবে। এই যে নীতিটা, এই নীতিটা আমার মনে হয় বাংলাদেশের এটা নিয়ে আরও কথা বলা উচিত। কারণ আমার 2 কোটি মানুষ, তো এটা একটা। আর রেল যোগাযোগের কথা যেটা বলছেন, হ্যাঁ, ভারতের রেল আমাদের মাটি ব্যবহার করে যাবে, এটা যেতেই পারে। এইটা নিয়ে তো আপনার এই যে এইগুলো হলো আবার অনেকটা যে দিলে কি হবে না হবে, হ্যাঁ, শর্তগুলো থাকতে হবে। এইটা দিয়ে আপনি অস্ত্র পরিবহন করবেন না পণ্য পরিবহন করবেন, সেইটা জানার অধিকার আমার আপনার আছে। আমার দেশের মাটির উপর দিয়ে যাচ্ছে, এইগুলোও খোলাসা থাকতে হবে। আদারওয়াইজ কানেক্টিভিটি আপনি আটকে রাখতে পারবেন না পৃথিবীর সর্বত্র। এই যে দেখেন, এতদিন তো আমার এই যে নেপালের সাথে ইন্ডিয়া আপত্তি দিয়ে রাখছিল, সেটাও এখন তারা রাজি হচ্ছে, হবে আস্তে আস্তে হয়তো হবে। কিন্তু আমি মনে করি যে আমাদের দর কষাকষির জায়গাটা যতটা ছিল, আমরা ঠিক ততটা দর কষাকষি করছি না। এই জায়গায় আমাদের সরকার ভবিষ্যতে কি করে কে জানে। কারণ তাকে আবার চিন্তা করতে হয় চায়নার কথা। দেখেন, চায়না আমার এখানে প্রস্তাব নিয়ে আসছে যে ওই কি তিস্তার মহাপরিকল্পনায় প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করবে। সে কি মনে করেন তার আমার দেশের স্বার্থেই? সে ইন্ডিয়াকে ব্লক করার জন্যই তো আসছে। ইন্ডিয়া এতদিন পরে এসে তার এখন চায়নাকে ঠেকানোর জন্য না, আমিও হেল্প করবো। বিষয়টা এই যে আমিও হেল্প করব মানে কি, আমি এখন এই যে লোক পাঠাবো, দেখো টেকো, হ্যাঁ, এই যে এটাকে ঝুলিয়ে দিল। আমার মনে হচ্ছে যে অতি সহজে, যেটা 2011 সালে চুক্তিটা রেডি হয়েই যাচ্ছিল, সিগনেচারের আগ মুহূর্তে বন্ধ হয়ে গেছে, সেটা ধরুন 2024 পর্যন্ত আমরা পারিনি। আর মোদী সরকার আমাদের সঙ্গে কি বলা হয় যে আমাদের এখন এই স্বর্ণালী যুগ যাচ্ছে সম্পর্কের, এই ক্ষেত্রে যদি আমি দেখি স্বর্ণালী যুগটা, এখানে আমরা পিছিয়ে পড়েছি। আর সীমান্তে হত্যা, এটাও বারবার বলা হচ্ছিল 0-তে নামিয়ে না আসা, এটার কিছু প্র্যাকটিক্যাল সমস্যা আছে। চোরা কারবারিদের দেখে গুলি করে দেয়, হ্যাঁ, গুলিটা পায় না করে একদম মাথার মধ্যে হতো করে দেয়। এইটা আমার মনে হয় এটাও কমেছে কিছুটা, কিন্তু আগের চেয়ে কমেছে। এটা আসলে 0-তে আনতে হলে এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, এখানে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এখানে যাদের দায়িত্ব তাদেরও তো একটা, এখন ধরেন আপনি অচেনা জায়গায় একটা দায়িত্ব দিন,
কারে মারলাম না মারলাম কিছু যায় আসে না। আপনার যদি আবার চেনা জানা মানুষের দায়িত্ব থাকে, না গুলিটা না করা যাবে না, এইসবও কিন্তু একটা বিষয় আসলে থাকে। তাদের হাতে অস্ত্রে আমি কি দেব, গুলির কোন ধরনের অস্ত্র দেব, এইসব আমার মনে হয় ভারত এই জায়গাটা ইন্টেনশনালি জিয়ে রাখে। এইটাও আমি মনে করি যে এই বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেটা আমার প্রিন্স ভাইও বললেন, যে দেখেন প্রতিবেশী তো বদলানোর সুযোগ নাই, এই প্রতিবেশীকে নিয়েই আমাদের থাকতে হবে, তাদেরও আমাদেরকে নিয়ে থাকতে হবে। এই দুই দেশের মানুষের মধ্যে যে এক সময় সুসম্পর্ক ছিল, সম্পর্কটা কিন্তু আসলেই এক ধরনের পারসেপশন ভারত বিরোধী হয়েছে, যেটা জিয়াউর রহমান যেই রাজনীতিটা বাংলাদেশে চালু করেছিলেন ভারত বিরোধী দিয়ে, খালেদা জিয়া যেটা কন্টিনিউ করে গিয়েছিলেন, মানুষের মধ্যে কিন্তু এখন আপনি বলতে পারেন যে বছরে 10 লাখ লোক তো ওখানে যায়, চিকিৎসার জন্য যায়। এইটা যায় হলো আমার উত্তর পশ্চিম পূর্ব দিকে তারা বলে, আমার যদি দক্ষিণ দিকে আরেকটা রাষ্ট্র থাকতো ওই রকম যেখানে আমার সুবিধা আছে, দেখা যেত মানুষ ওখানে যাচ্ছে। কেন? ওই রাগটা মিটে সেখানে বাধ্য হয়ে যায়, খরচ কম, আর আমরাও ওই জায়গায় ব্যর্থ, ওই চিকিৎসা আমরাও দিতে পারি না, ওইটা আমরাও ওই চিকিৎসা ব্যবস্থাটা গড়ে তুলছি না। আমার মনে হয় এই জায়গাটায় এই দুই দেশের সরকারেরই G2G সম্পর্ক চূড়ান্তে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। P2P সম্পর্ক যদি বলেন, পিপলস টু পিপল সম্পর্ক দেখতে ভালো, কিন্তু আমার মনে হচ্ছে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ কাজ করে। আচ্ছা প্রিন্স ভাই, যে বিষয়টি পিন্টু ভাই যে বিষয়টি বললেন যে দর কষাকষিতে আসলে আমরা পিছিয়ে পড়েছি, একদিক দিয়ে সম্পর্ক একদম যদি পিকে থাকে, তাহলে দর কষাকষিতে আমরা পিছিয়ে থাকবো কেন, বা পারছি না কেন, বা পেরে উঠছি না কেন, যদি আমি পিন্টু ভাইয়ের কথাই ধরি? না, আমার মনে হয় যে উনি তো কি বলবো, যে খুব আমি বলবো সাদামাটা ভাষায় যেটা বলছেন কারেক্টলি বলেছেন, কোনো দ্বিমতের কিছু নাই, এটা কারেক্টলি বলেছেন। এখন এইটা যদি বলেন, আমি ছোট করে দুইটা কথা বলতে পারি। একটা তো হচ্ছে, এটা বিশেষজ্ঞদের কথা, অনেক কিছু তাদের তথ্যপত্র দেখলে বোঝা যায় আপনি এ ধরনের কাজ করার সময় যে হোমওয়ার্ক করে যেতে হয়, আমাদের এই কাজগুলো হয় না। এটা আমার কথা না, আপনি আমাদের দেশে যে বিশেষজ্ঞরা আছে, এর আগেও একাধিক আমরা বিভিন্ন সময় তাদেরকে নিয়ে সভা সমাবেশ সেমিনার করছি, সেটা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হয় না কেন? কেন হচ্ছে, আপনি যে দেশটির সাথে কথা বলছেন, আপনি সম্পর্কটা কি করবেন? আপনি যদি মনে করেন আমার ইলেকশন, তার উপরে আমার নির্ভর করতে হবে, আমার নানা ধরনের বিট করার জন্য, ক্ষমতায় থাকার জন্য তাকে আমাকে বিট করতে হবে, তার কথাটা শুনে চলতে হবে, আপনি কিন্তু তখন পিছিয়ে পড়বেন, আপনি ইচ্ছা করলেও পারবেন না। আপনি, এটা তো সত্য কথা, সে আলোচনা হয়তো ওটা একটা বড় দাগের আলোচনা তুলতে চাচ্ছিলাম না, তবুও বলি যে এই যে সফরটা, যেহেতু চীন সফরের বিষয় আছে, সুতরাং নানা বিবেচনা, এই সফরের নানা রাজনৈতিক ঘটনাবলী কিন্তু আছে, যেটা হয়তো চোখের সামনে আসছে না, কিন্তু এটা তো সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। এবং একটা দেশকে এগুলো ট্যাগেল করেই আগাইতে হবে, এটা নিয়েও কোনো দ্বিমতের কাছে নেই। তাহলে আপনি যখন গেলেন, তাহলে এটাকে কঠোর ভাষায়, যে আমার কেন আগে থাকলো না, যে আমার দেশের স্বার্থের কথাটা যেহেতু আমি কোডও করলাম না কেউ, যে তাহলে আমার 1, 2, 3 এই কাজগুলো তোমরা কি করছো, এটা পরিষ্কার ভাষায় বলো। না হলে উনি যেটা বললেন, তাহলে তো সেটাও তো বলা যেত, কিন্তু ওই বলার সাহসটাও রাখলাম না কেন? তাহলে আমার কোন জায়গাটায় সংকট, সেটা দেখতে হবে। এটা একটা বিষয়। আর একটা জিনিস মনে রাখা দরকার ছিল, আমি মনে করি আমার দেশের শাসকদের, যে আমরা যে ভারতের কথা বলতাম, যে সময় সুসম্পর্কের কথা বলি, সেই ভারতের রাষ্ট্র এবং যে একটা সরকার তো পাহারাদার সরকারের কথা বলে, এখন যে সরকার আছে সেটা অন্য ধরনের সরকার। আপনি সেইখান থেকে তো বেশি আশা করেও তো আপনাকে লাভ নাই, সুতরাং আপনাকে নিজের দেশের একটা গার্ডস নিয়ে দাঁড়িয়েই কাজটা করতে হবে। আমরা দেখছি ওই যে হোমওয়ার্কের ঘাটতি যেটা বললাম, সেইটার বড় ব্যাপার হচ্ছে এখানে রাজনৈতিকভাবে আমি আমার দেশের স্বার্থ রক্ষার জন্যে আমি কি কাজটা করব, সেইখানে দৃঢ় অবস্থান থাকলে আজকে এই সংকটটা হতো বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় শুধু ভারত না, আমার নিজের রাজনৈতিক বলয় ক্ষমতায় টিকে থাকার জন্যে ভারত, চীন বিশেষ করে এই সমস্ত দেশগুলোকে কিছুটা আস্থায় রেখে, এবং সেই আস্থাটা হচ্ছে প্রধান বিষয় হচ্ছে ক্ষমতা, সেইটা রেখে করার কারণেই আজকে আপনি যে নিজে অ্যাগ্রেসিভলি নিজের স্বার্থের কথা বলেই তাকে স্বার্থ দেওয়ার কাজটা করবেন, সেইটা আমরা করতে পারলাম না। এটা তো ঠিক, আমি আলোচনাটা শুরুতে তুলিনি, কিন্তু পার্শ্ববর্তী দেশ বা অন্য জায়গায় যখন আমরা কোনো ধরনের চুক্তি করব বা করতে চাইব, তখন কি চাইব? আমার যেটা ন্যায্য আমি সেটা নিতে চাইব, আর তার যেটা দিতে চাইব। এইখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা গিভ অ্যান্ড টেকের জায়গাতেও ঠিক রাখতে হবে। কিন্তু আপনি দেখেন এই গিভ অ্যান্ড টেকের জায়গায় কাছে, আমি তো এটা পরিষ্কার এখনও বলছি, আবারও বলছি, সেইটা যদি থাকতো, আপনি 1, 2, 3, 4 করে বাংলাদেশের মানুষ যেটা মনে করে, এমনকি সরকারি নথিপত্র দেখেন, তাহলে যেহেতু প্রথমে এই কাজগুলোই করার দরকার ছিল, আমরা সেই জায়গায় আমরা দেখলাম মোটেই নাই। সুতরাং আমাদের দেশের শুধু
এটা একদিকে তো বললাম সরকার তার পলিসি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, আর এটা আমি শুনি এই কথাই বলবো এই কারণে, কারণ ওই ব্যাপারে তো আমি নিশ্চিত হয়ে বলাটা একটু কঠিন, কিন্তু বিশেষজ্ঞদের সাথে যখন আলাপ আলোচনা করি তখন শুনি যে আমাদের দেশের যারা যান তাদের এই ধরনের পর্যাপ্ত হোমওয়ার্ক কখনোই থাকে না। এখন থাকে নার কথা একজন আমলা বলতে পারে, আমাকে তো করতে বলা হয় নাই, সুতরাং এর হয়তো পারস্পরিক অন্য কথা থাকতে পারে। কিন্তু আপনি থাকলে আমি তো ওই কথাটা আবার একটু রিপিট করছি, দেখেন তিস্তা নিয়ে যে তাদের টিম এসে বলছে যে আমাদের এখানে তারা এটা কি করবে, যে এইখানে তারা পর্যবেক্ষণ করে এই কাজটা করবে, তো এটা কোনো আলোচনার বিষয় হতে পারে? এবং সেই আলোচনা উনি যেটা বলছেন, আমি ওনার সাথে এই পয়েন্টে এটা একটা সাধারণ চোখে যেটা পড়ে, আমি ওনার এই অবজারভেশনের সাথেও সহমত পোষণ করছি। আলটিমেটলি এই ঘটনাটা শুধু তিস্তা যেমন ঝুলে গেল, ওই মহাপরিকল্পনার বিষয় এইটা নানা খেলার মধ্যে একটু ঝোলার জায়গাটা যে পরের পয়েন্টটাকে যাবে। তার মানে এটা আলটিমেটলি এটা কতগুলো রাজনৈতিক সমীকরণের কাজটাই কিন্তু করবে, স্বার্থের কাজটা করবে না। স্বার্থটা বরঞ্চ যদি অন্য কিছু না দিয়ে ভারত এইখানে ট্রেন এবং অন্যান্য কাজগুলো করতে পারে, সে তার স্বার্থই এইখানে বেশি রক্ষিত করতে পারবে বলেই দেখা যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু দেখতে পেলাম। রাশেক ভাই, গিভ অ্যান্ড টেকের জায়গাটায় টেকটা বোধহয় একটু আমি কম, এটাই বলা হচ্ছে। বিনয়ের সাথে একেবারে এটার সাথে দ্বিমত পোষণ করছি এই কারণে, প্রথম কথা তিস্তার পানি প্রয়োজন এ নিয়ে কোনো দ্বিমত নাই। 2 নাম্বার কথা, যদি আগামীকালকে তিস্তার পানিটা দিয়ে দিত এর থেকেও ভালো কিছু হতো না, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু ভাই একটু আগে যেটা উনি ইঙ্গিত করলেন যে ক্ষমতার পালা বদলের সাথে আমার প্রতিবেশী দেশের একটা সম্পর্ক, না, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ট্রেড ইমব্যালেন্স যেটা বিরাজমান, সেখানে বাংলাদেশ কে সরকারে আছে বা কে সরকারে নাই তার থেকেও বড় কথা, বিভিন্ন ক্ষেত্রে পণ্য আমদানির ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে ভারত এবং চীন দুটো দেশের উপরে একেবারেই নির্ভরশীল। সুতরাং আপনি যদি একেবারেই সাদা কাগজে দর কষাকষির মতো করে দর কষাকষি করতে বসেন যে তুমি আমার এটা না দিলে আমি তোমার এটা দিব না, হ্যাঁ, তাহলে সে আরও একটু বাড়ায় বলতে পারে যে ঠিক আছে তুমিও দিও না, আমি আরও কিছু দিলাম না। সুতরাং এটাকে এলিমেন্টারি লেভেলের দর কষাকষিতে নেওয়া যাবে না। বঙ্গবন্ধু কন্যা জনশ্রীর জায়গাটা খুব পরিষ্কার, উনি তিস্তার দাবির জায়গায় একেবারেই নমনীয় হন নাই, অনর আছেন। কিন্তু যদি কোনো প্রস্তাবনা বাংলাদেশ এবং ভারত উভয়কে লাভবান করে এবং সেটা যদি করা যায়, তাহলে আমি সেটা করব না। সেটা দিয়ে আমি একটা ওয়ার্ডটা যদি আমি টার্সারিতে না যাই যে বলি ব্ল্যাকমেল, আর টার্সারি লেভেলে যদি বলি লেভারেজ, এটা ব্যবহার করে যে আমি বলে বসি যে আমি করবো না যতক্ষণ তুমি এটা না করবা, তাহলে অনেক জায়গায় কিন্তু অনেক না হতে পারে, যেটা আবার আমরা হয়তো বা দেশ বা জাতি হিসেবে সেটা গ্রহণ করার বা বহন করার সক্ষমতা হয়তো আমাদের এখনো তৈরি হয়নি। এটা একদম নিবিড়ভাবে ভিতরে নিতে হবে, আমায় বলার জন্য বলা যাবে না, এটা বাস্তবতা। 2 নাম্বার কি, আমি বেশি ব্যাপ্তিতে না যেয়ে শুধু বলতে চাই, তিস্তার এপারে যখন গ্র্যান্ড ড্রেজিং শুরু হবে তখন এই তিস্তার পানির দেওয়ার ব্যাপারে কি হবে আপনি আমাকে আবার ডাকবেন এবং আপনি দেখবেন। সেইটা কবে হবে? না, সেটা আমি জানি না কখন হবে, যেহেতু জানি না বলতে পারি না, বাট আপনি, আমার তো জানার কথা না, আই নো দ্য আইডিয়া, উই আর কালমিনেটিং, আমরা জিনিসটাকে দাঁড়া করাচ্ছি, সময় তো লাগবে একটু, একদিনে তো সমস্যা তৈরি হয়নি, একদিন সমাধান হবে না। বাট আমি অল আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট প্রত্যেকটা সমস্যার একটা সমাধানের জায়গা আছে। যদি কেউ অযৌক্তিকভাবে অনড় হয়ে থাকেন, যেটা পিন্টু ভাই বললেন, আমি একদম ওনার সাথে একমত, যে যেটা আন্তর্জাতিক নদী সেটার উপর অধিকার সকলের, সেখানে যে দুঃখ বিরহের ব্যাপার সেটা সকলে ভাগাভাগি করে নেবে, এটাই বাস্তবতা। সেই জায়গাটা যদি আপনি না পৌঁছান, আপনি তো থেমে থাকবেন না। There are many ways of maneuvering through the problem. একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছেন যে মহাপরিকল্পনা শুরু হলে তখন একটাই হবে, কিন্তু যেটা না যেটা আসলে পিন্টু ভাই বা পিন্টু ভাই দুজনেই বলছিলেন যে এটাও আসলে চুক্তির মতো ঝুলে যাচ্ছে। আমি শুধু আপনাকে একদিন বলতে চাচ্ছি, চুক্তি এবং সমঝোতা স্মারক এবং আন্তর্জাতিক রাজনীতির ভিতরেও কিছু রাজনীতি রয়ে যায়, সব কিছু টিভির ক্যামেরার সামনে আমি বলতে পারি না। আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি, অ্যাজ থিংস উইল কালমিনেট, আপনি দেখবেন আমাদের যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা এটা আস্তে আস্তে মিটিগেট হবে। হ্যাঁ, আমি তো একমত, আমি প্রিন্স ভাইয়ের সাথে একমত যে এটা আরও আগে মিটিগেশন দরকার ছিল, এত বিলম্ব সঠিক নয়। কিন্তু রূঢ় বাস্তবতা হচ্ছে এটা মিটিগেশন হচ্ছে না। আমাদের মমতা ব্যানার্জি উনি একটা গো ধরে আছেন, হ্যাঁ, তো সেটা তো তার সাথে কেন্দ্রীয় সরকারের তার যে টাসেল সেটা নিয়ে আছেন, সেটার ভিতরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঢুকতে পারি না। বাট একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যে কন্ট্রিবিউট করার যে জায়গাটা, সেই কন্ট্রিবিউশনটা করব এবং আমরা করছি। তবে এই সকল আলাপের ভিতরে সবচেয়ে বড় যে সংকটটা সামনের দিনে আসতে পারে, আমি এটা একটু আমরা বলতে চাই, সেটা তিস্তার পানি বলুন, আপনি অর্থনৈতিক সমৃদ্ধি,
অর্থনৈতিক ব্যবস্থাপনা সব কিছু মাথায় রেখে। দেখেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধটা, এটা একটা গণতান্ত্রিক ম্যান্ডেটের মধ্যে দিয়ে হয়েছে, এবং এই গণতান্ত্রিক ম্যান্ডেট থাকার কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিন্তু কোথাও কোনো বিতর্ক কেউ সৃষ্টি করতে পারেননি, এবং ভারতও খুব স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে আমাদের মানুষের পাশে এসেছেন। তারাও রক্ত দিয়েছেন, তারাও যুদ্ধ করেছেন পাশাপাশি, এবং দেশটা স্বাধীন হয়েছে। এবং এই যে আমরা এগিয়ে আসছি, আমাদের অনেক সামরিক জান্তা ছিল, বিভিন্ন বিতর্কিত সরকার ছিল, কিন্তু দিনের শেষে বাস্তবতা ছিল আমাদের সংগ্রামের ভাষায় গণতন্ত্র ছিল বড় কথা, মানুষের অংশগ্রহণ। 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেছে। এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য হচ্ছে এখানে একটি সরকারি দল আছে, একটি বিরোধী দল আছে, এবং স্বতন্ত্ররা আছেন। যদি অতি উৎসুক কিছু মানুষের কারণে সংসদের ভেতরে এবং বাইরে উভয় জায়গায় সব একাকার হয়ে যায়, তাহলে এই যে আজকে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জায়গা তৈরি হলো, এটা বিতর্কিত হয়ে যেতে পারে। এবং সেই জায়গায় এই যত গ্র্যান্ড এন্ডেভার নিয়ে আমরা এখন কথা বলছি, এই যা কিছু নিয়ে আমরা কথা বলছি, সব কিছু হঠাৎ করে ব্যাহত হওয়ারও সুযোগ থেকে যায়। সুতরাং আমি মনে করি আমাদের কূটনৈতিক এন্ডেভারের পাশাপাশি, কূটনৈতিক অভিযাত্রার পাশাপাশি, প্রচেষ্টার পাশাপাশি আমাদের নদী ব্যবস্থাপনার জায়গায় অফকোর্স যারা ওয়াটার এক্সপার্ট, আইনুন নিশাত সাহেবকে নিয়ে আসতে পারেন, কথা বলতে পারেন, হ্যাঁ, তাদের সকলের এফোর্ট, যারা অন্য উনি একটা কথা খুব ভালো কথা বলছেন, যাওয়ার আগে আমরা হোমওয়ার্ক ঠিক মতো করি না, একমত ওনার সাথে, সব জায়গায় ডিবেট করতে চাই না, হোমওয়ার্ক মতো করা হয় না, সব কিছু মিলিয়ে তারপরও সমস্যার উত্তরণ হবে। কিন্তু দিনের শেষে সমস্যা উত্তরণের যে ভিত্তি, সেই ভিত্তিটাকে সঠিক দিকে পরিচালিত করতে হবে। তার মানে জল এবং স্থল, তেল এবং জল, আকাশ এবং পাতাল, আকাশ এবং মাটি এক হবে না। উঠতে পারেন, বিচরণ থাকতে পারে দুই জায়গাতেই, কিন্তু দুটোকে এক বানানো যাবে না। এই জায়গাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমি মনে করি উই আর মোরলেস ইন দ্য কারেক্ট ডিরেকশন। আর তার থেকে বড় কথা কি, ভারতের এবারে নির্বাচনের যে ফলাফলটা, এটাকে আপনাকে আমলে নিতে হবে। গতবারের ফলাফলের মতো ব্রুট মেজরিটি তো তার হয় নাই। সুতরাং অনেক সময় হয়তোবা বিজেপি চাইলেও আমাদেরকে যেভাবে সহযোগিতা করতে চান, সেই সহযোগিতা করার ক্ষেত্রে গতিটা কিছুটা হলেও স্লথ হতে পারে, মন্থন না হোক, থেমে না যাক, স্লথও হতে পারে। মোমেন্টামটা তৈরি হোক, সেই জায়গাটা তৈরি হোক। তবে আর দুর্নীতির কথা দেখেন, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যে আজকে আমাদের জন্য বাস্তবতা হচ্ছে আমরা সরকারি দল, বিরোধী দল খুব ছোট হয়ে গেছে, আসলে টু স্মল। আর স্বতন্ত্রদের যে ভূমিকা, সেটা খুব যে তারা পালন করছেন, আশা করি করবেন, হ্যাঁ, কারণ একটা ভয়েস তো থাকা দরকার। এই যখন পরিস্থিতি, তখন একেবারেই বেনোভেলেন্ট একটা জায়গার থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং এই সরকার যেসব দুর্নীতির কথা গণমাধ্যমে চলে আসছে, সেগুলোকে যদি শক্ত হাতে দমন না করা হয়, তাহলে সামনের দিনে, আমি বারবার বলছি, এই যে আয়োজন, এত বৃহৎ আয়োজন বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য, এই আয়োজনগুলো ব্যাহত হতে পারে। এগুলো কি কেবল গণমাধ্যমের উপরে নির্ভর থাকবে নাকি? না, কেবল গণমাধ্যমের উপর নির্ভর থাকবে না। তবে আমি শুধু এতটুকু বলতে চাই, গণমাধ্যমকে তার কাজ চালিয়ে যেতে হবে এবং নির্মোহভাবে চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই কারো একজনের উপর নির্ভর থাকবে না, কিন্তু এটাও বাস্তবতা। যদি কখনো এমন হয় যে নির্ভর করার কেউ নাই, তাহলে গণমাধ্যমই তো আমার সহায়। এবং পৃথিবীর সব জায়গায় আপনার এই ধরনের ব্ল্যাক হেজিমনি, যেগুলো মানে কৃষ্ণকায় হেজিমনি, সেই সব জায়গায় কিন্তু দেখা গেছে সম্পাদক, সাংবাদিক, পত্রপত্রিকা, গণমাধ্যমরাই জেগে উঠেছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণ করা সম্ভব। এবং এই যে পিন্টু ভাই একটু আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনেকগুলো ব্যাপার আলোকপাত করছিলেন, অনেক আগের থেকেই তো তার উপরে তার একাডেমিক কাজকর্ম আছে। এখন তাকে যদি আমরা ওই আবহ দিতে পারি, আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে, যেটা এই ধরনের পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে সহযোগ। আমি অল আই এম ট্রাইং টু সে, যে গণমাধ্যম যদি এগিয়ে আসে, গণমাধ্যম যদি এক্সপোজ করে, তাহলে আমাদের যে নির্বাহী সরকার, সেই সরকারকে একেবারেই চোখ বন্ধ করে রূঢ় থেকে রূঢ় ব্যবস্থা গ্রহণ করে এটাকে দমন করতে হবে। এছাড়া আমি মনে করি পানি বলেন আর যাই বলেন, বা রেলগাড়ি বলেন, যে বলেন, কোনো জায়গায়। আর আরেকটা কথা উনি খুব দামি কথা বলছেন, যে রেলগাড়িতে অস্ত্র গেল কি গেল না। ইয়েস, কারেক্ট। এখন ফ্রান্স থেকে বর্ডার ক্রস করতে তো আর আপনার কোনো চেক নাই, তো সেটা দিয়ে অস্ত্র দিতে পারে। নিশ্চয়ই শর্ত থাকবে, সেই শর্তকে বাস্তবায়ন করার জন্য, এটাকে পর্যবেক্ষণ করার জন্য ওইরকম অবকাঠামো থাকতে হবে। ওই ধরনের ফোর্সগুলোর ভিতরে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডারকে নিয়ন্ত্রণ করার বাহিনী, তাদের ভিতরে একটা যোগসাজশ বোঝানো থাকবে। আর সবশেষে তো একটা কথা বলতে চাই, পিন্টু ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত। আমি বন্ধু রাষ্ট্রের বর্ডার পেট্রোলিংয়ে যখন থাকবো, তখন আমার কাঁধে লিথাল বিপন থাকবে নাকি নন লিথাল বিপন থাকবে, এটা বিচার্য বিষয়। গুলি করতে হবে, কিন্তু যেই গুলি লাগলেই মানুষ মরে যায়,
সেই অস্ত্র তো ওখানে থাকার দরকার নেই, কারণ ভারত এবং বাংলাদেশ শত্রু রাষ্ট্র নয়, আমরা বন্ধু রাষ্ট্র। সুতরাং একজন অন্যায়কারী বা অপরাধীকে থামানোর জন্য যেটুকু ফোর্স দরকার ওটুকু করতে পারলে আমি মনে করি ঠিক আছে। পিন্টু ভাই, দুর্নীতি নিয়ে একটু যেহেতু উঠছি কথা, গণমাধ্যমের ভূমিকা নিয়ে উঠছে, গণমাধ্যমে কি তার এই যে রাশেক একটা দারুণ কথা বলছেন, আমি বলবো যে গণমাধ্যমকে সেই আবহ দেওয়ার দায়িত্বটা সরকারের। শুধু একটাই, এখানে যতগুলি প্রতিষ্ঠান আছে ওয়াচডগ দুর্নীতির বিরুদ্ধে, প্রত্যেকটাই নিজেরাও দুর্নীতিগ্রস্ত। এখন এদেরকে দেখার জন্য আবার কেউ কেউ পরামর্শ দেয়, তাইলে যে ন্যায়পাল করেন, একটা কমিশন করেন, এই করেন, প্রত্যেকটাই হবে আবার পুনর্বাসন কেন্দ্র, এবং ওখানে আবার দুর্নীতি ঢুকবে। এই জায়গায় সরকারের, আমি মনে করি সরকার সবসময় গণমাধ্যম সরকারের এই জায়গাটায় বন্ধু হয়। আমাদের এই রাষ্ট্রে এইটা বন্ধু হতে পারে না, কারণ শত্রু মনে করে। আমি আপনার খারাপটা তুলে ধরি যখন, আপনি আমাকে শত্রু মনে করেন। আপনার খারাপটা তুলে ধরি আপনার সংশোধনের জন্য, আপনার ভালোর জন্য। এই জায়গায় যদি আমি রাশেকের ওই কথাটা নিচ্ছি, আবহটা দিতে পারেন, শুধুমাত্র গণমাধ্যমকে আপনি ফ্রি করে দেন, যে এখানে সাবেকদের নিয়ে কথা বলা যায় ইচ্ছা মতো, বর্তমানদের নিয়ে কথা বলা যাচ্ছে না। তো বর্তমানদের নিয়ে কথা বলার আবহাওয়াটা যখন আপনি তৈরি করে দিবেন, সাবেক আইজি না সাবেক সেনা প্রধান না সাবেক প্রধান বিচারপতি আমার দরকার নাই, বর্তমানরা করছে কিনা। এটা আমি যদি ভুল করি আমার তো সাজার ব্যবস্থা আছেই। তো এই জায়গাটা যদি আপনি ফ্রি করে দেন, দেখেন যে দুর্নীতি কমানোর যেটা সরকার ঘোষণা করেছিল 2018 সালে আওয়ামী লীগ, যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, বাস্তবে যেটা আসলে জিরো টলারেন্স ছিল না, 100% এটা উল্টো দেখতে পাচ্ছি। কারণ এই দুর্নীতি যারা করে তারা ক্ষমতার নিয়ামক হয়ে উঠেছে, তো সেই জায়গাটায় সরকারেরই সুবিধা হবে। এই জায়গায় গণমাধ্যমকে আপনি একদম ফ্রি করে দেন, এখানে যে দুর্নীতি নিয়ে লিখো, তথ্য দাও, সরকারের লোকজনই তথ্য দেখ, গোপনে দেখ, তথ্যগুলি যখন বেরোয় আসবে, এখন বেরোয় আসতেছে না, কিছু কিছু ক্ষমতাধরদের তথ্য বেরোয় আসতেছে না। তো এইটা যদি এমন আরও 10টা 20টা এমন খবর বেরোয় আসে, আরেকজন তো একটু ভয় পাবে, আরে আমি তো এটা করতে গেলে আবার খবর হবে। সো আমি মনে করি সরকারেরই নিজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে তো অবশ্যই, জনগণের স্বার্থে, সরকারের নিজের স্বার্থেও এই জায়গাটা ফ্রি করে দেওয়া উচিত গণমাধ্যমকে। তোমরা দুর্নীতির বিরুদ্ধে যা পাবা তথ্য তুমি লিখো নির্ভয়ে। প্রিন্স ভাই, এই বিষয়ে 30 সেকেন্ড আমি আসবো। না, আমার মনে হয় যে বিশেষ করে মিডিয়াকে নিয়ে যে কথা হলো, এটা পুরোপুরি একমত যে মিডিয়াকে ফ্রি করে দেওয়া দরকার, আবহাওয়া তৈরি, এই পয়েন্টটাও কারেক্ট, যে সুযোগটা করে দেওয়া দরকার। একদম সেফটি ক্লজ তো আছেই যদি কেউ ভুল করে, এই একটা। আর একটা খালি যুক্ত শুধু করতে চাইটা মনে রাখা দরকার, দুর্নীতিটা হওয়ার একটা অন্য কারণ আপনি খেয়াল করবেন, আমাদের সংবিধানে অনপর্জিত আয় ভোগ করার কিন্তু কোনো অধিকার নেই। সুতরাং আপনার ওই জায়গাটাও বন্ধ করতে হবে, যাতে করে কেউ আয়ের ক্ষেত্রে, মানে এমন যে অর্থনৈতিক লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, এই জায়গা করতে না পারে, ওই জায়গাটা যদি আপনি বন্ধ করতে পারেন, তখন জিনিসটাকে আমি গণমাধ্যমের আবহাওয়া তৈরি করার পাশাপাশি একটা জিনিস সাপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে যেহেতু বর্তমান দিনের গণমাধ্যম পুঁজি নির্ভর হয়ে গেছে, তাই যিনি পুঁজির নিয়ন্ত্রক, অর্থাৎ যিনি গণমাধ্যমের মালিক, তার ইশারায় গণমাধ্যম কর্মী নিউজ করবেন, নো, তাকে ওই জায়গায় স্বাধীনতা এবং প্রোটেকশন দিতে হবে, অবশ্যই, যাতে করে তার গবেষণা, তার রিসার্চে তিনি যাকে মনে করবেন অপরাধী, তার তথ্য তিনি স্বাধীনভাবে তুলে ধরতে পারবেন। তাতে তার চাকরি চলে যাওয়ার ভয় থাকবে না, অথবা তার ডিমোশন বা অন্য কোনো ক্ষতি হওয়ার ভয় থাকবে না। এই জায়গাটাও সুকৌশলে যদি বুদ্ধিদীপ্তভাবে করা যায়, আপনি মনে করবেন যে সামনের দিনে আপনি আস্তে আস্তে ভালো একটা মোকাবেলা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।